নিশ্চয়ই যে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রধান দুটি দল এবং তার নেতারা পরস্পরের প্রতি নানা ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ দেওয়া শুরু করেছেন এবং এই অভিযোগ পাল্টা অভিযোগগুলো আমার কাছে কিন্তু বেশ কৌতুককর মনে হচ্ছে। তো কি কি অভিযোগ হয়েছে এটা আপনিও দেখেছেন, আমি ওই ডিটেলে যাচ্ছি না। আপনি আমাকে বলেন যে শুরুতেই এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগগুলো আপনি কিভাবে দেখছেন? অসংখ্য ধন্যবাদ কামাল ভাই, এবং কথার চ্যানেলে যারা দর্শক আছেন, আমাদের সবার যারা শুভনার্থী, তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বিষয় হচ্ছে যে এখন তো আর কিছু নেই, মানে রাজনীতির মাঠে আহ একদল আরেক দলকে ঘায়েল করার মতন, কিংবা যারা ভোটার তাদের কাছে অন্য দলের খারাপ কিছু বয়ান করার মতন খুব কিন্তু নেই। তখন মাঠে তো খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক দল নেই। এই হচ্ছে একটি কারণ, এর জন্যই কথার তর্কযুদ্ধ চলছে আর কি। দ্বিতীয়ত হচ্ছে বিএনপি যে অভিযোগগুলো করছে জামাত ইসলামের বিরুদ্ধে, বা স্পেসিফিক্যালি আমি যদি বলি তারেক রহমান সাহেবের কথা, তারেক রহমান খুব যৌক্তিক কথাগুলো বলছেন। যদিও কেউ কেউ বলেন যে তারা তো জামাতে ইসলামকে নিয়েই রাজনীতি করেছে। হ্যাঁ, করেছে, সেটা সমালোচনা আমরাও করেছি। তারা তাদের স্বার্থে করেছে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে করেছে। একসময় তারা জোটগতভাবে আন্দোলন করেছে, জোটগতভাবে সরকার গঠন করেছে। জামাতের দুজন সদস্যকে, শীর্ষস্থানীয় দুজন নেতাকে তারা মন্ত্রী পরিষদে নিয়েছিল। এই সবই ইতিহাস, মানে এই ইতিহাসগুলো মুছে ফেলার মতো না। তারপরও তারপরও তারেক রহমান যে কথাগুলো এখন বলছেন জামাতের বিরুদ্ধে, সেগুলো যৌক্তিক এবং সেগুলো নিঃসন্দেহে ঐতিহাসিক। এগুলোর মধ্যে কোনো ধরনের মিথ্যার মিশ্রণ নেই আমি মনে করি। আর জামাত ইসলামী যে কথাগুলো বলছে, এগুলো তো একই সঙ্গে হাস্যকর এবং বিভ্রান্তিকর। আমি বলবো যে এগুলো স্রেফ কি বলা যায়, এটাকে রাজনীতির মাঠ উত্তপ্ত করার জন্য এগুলো ছড়ানো হচ্ছে। বরং তারা যেসব প্রতিশ্রুতি দিচ্ছে, মনে করেন যে তারেক রহমান সাহেব বলেছেন যে তিনি মানে বিএনপি ক্ষমতায় গেলে আহ কৃষক কার্ড করে দেওয়া হবে, 2,000 টাকা করে ভাতা দেওয়া হবে। এটাকে এটাকে ডিফেন্ড করার জন্য, আহ ডিফেন্ডিং নয়, মানে এটার প্রতিবাদে গিয়ে জামাতে ইসলাম বলছে যে 2,000 টাকা কিছু হয় না, এই কার্ডটার কিছু না, আমরা কোনো প্রতিশ্রুতি দেবো না। কিন্তু না, কি প্রতিশ্রুতি দিচ্ছে? ওনারা বেহেস্তে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তো তারেক রহমান সেদিন খুব ভালোভাবে, আমার কাছে খুব ভালো লেগেছে বিষয়টি। অনেকের কাছে মনে হতে পারে যে এটা এক ধরনের কি বলে, মানে কৌতুকপূর্ণ কাজ না, যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। উনি স্টেজে দুজন ব্যক্তিকে ডাকলেন যে হজ করেছেন কে কে। তার মধ্যে দুজন ব্যক্তি গেলেন, স্টেজে উঠলেন, তাদেরকে ডাকলেন। তাদের কাছে প্রশ্ন ছিল যে এই দুনিয়ার মালিককে, কাবার মালিককে, আসমানের মালিককে, সৌরজগতের মালিককে? আল্লাহ। বেহেশত দোজখের মালিককে? আল্লাহ। তাহলে কে দোজখে যাবে, কে বেহেশতে যাবে, এই সমাধানটা কে দিবে, রায়টা কে দিবে? আল্লাহ। তখনই বললেন যে এখন একটি দল এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছে, এবং এটি স্রেফ মুনাফিকি। জামাত ইসলামী যেটা করছে স্রেফ মুনাফিকি, এর নতুন কিছু আচ্ছা, নাই। এর এখানে একটা কথা আমি আপনার সঙ্গে একটু জি কুতর্ক করি। হ্যাঁ, জি জি ধরা যাক একটা স্টেডিয়ামে আপনি ঢুকবেন, খেলা দেখবেন। স্টেডিয়ামের মালিককে? ক্রীড়া মন্ত্রণালয়। টিকিট দেয় কে? গার্ড। আবার ধরে জামাত যদি বলে মালিক আমি না, কিন্তু টিকিট দেওয়ার মালিক আমি, টিকিট আমি দিতে পারেন গার্ড, তাহলে আপনি কি বলবেন? না, ওইটা তো এখন তো খেলায় ক্রিকেট তো আর মানে যারা খেলায় অংশগ্রহণ করছে তারা তো আর, ঠিক আছে, আপনার এটাও আপনি কুতর্ক করতে পারলেন না। আপনি কুতর্ক করতে পারলেন না, করতে চেয়েছিলেন। বিষয় হচ্ছে ওই খেলাও তো টিকিটের মালিক খেলোয়াড়রা না, তাই না? টিকিটের মালিক তো সেই কর্তৃপক্ষ, যারা খেলার আয়োজক। টিকিটের মালিক তো সেই যারা খেলছে তারা না। তো এখানেও তাই, টিকিটের মালিক তো সেই আল্লাহ। যারা খেলছে, যাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে তারাও না, যারা প্রতিশ্রুতি দিচ্ছেন তারাও না। সো আপনি, আমার মনে হয় যে এই কুতর্কে হেরে গেলেন। যাও, এখন বিষয় হচ্ছে যে তাদের এই মুনাফিকি, এটি নতুন কিছু নয়, আমরা দেখে আসছি দশকের পর দশক ধরে। এইটি দিয়ে আচ্ছা, তারা কিন্তু আরেকটা অভিযোগ করেছে, যে এটা আমি আজকে দেখলাম, যে তারা বলছে যে আহ, ভারতের সঙ্গে চুক্তি করে তারা নাকি উনি নাকি দেশে এসেছেন। তার মানে ওনাকে ভোট দিলে এটা ভারতের কারো মানে করদ রাজ্যে পরিণত হতে পারে। তো জামাতের সুরার কথা বলছেন, জামাতের আমির ডাক্তার শফিক হ্যাঁ, রহমান সাহেব। হ্যাঁ, জামাত বলছে বেশ তারেক ভালো রহমান কথা, সাহেবকে যে বেশ ভালো ভারতের কথা, সঙ্গে চুক্তি রাখেন। বেশ ভালো কথা। আমি এখানে বিএনপিকে ডিফেন্ড করতে চাই না।
শুনুন, বিষয়টি হচ্ছে কি, আপনি যদিও নিজে অনেকবার আপনি বাইরের টক শোতে, টেলিভিশন টক শোতে বা আমার সাথে আলোচনায় আপনি অনেকবার বলেছেন যে বহিঃশক্তিগুলো আসলে কিভাবে খেলে, এটা আপনার মাথায় আসলে খেলে না। হুম, মানে হুম। হ্যাঁ, তারা একটা শক্তি প্রভাব বিস্তার করার চেষ্টা করে, এটা সত্যি কথা। কিন্তু ভোট কিভাবে উল্টে যায়, বিষয়টা হচ্ছে, আমি যেটা বললাম যে বিএনপিকে আমি ডিফেন্ড করতে চাই না, এটাই বাস্তবতা। ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশে ভারত তার প্রভাব বিস্তার করবে। শুধু ভারত না, হাজার হাজার মাইল দূরে আটলান্টিকের ওপাশ থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে এবং করে আসছে, এবারও করবে। তাহলে আপনি এবার আসুন, জামাত যেই কথাটির মানে অভিযোগ করেছে যে ভারত নিরাপত্তা দিচ্ছে, প্রথম কথা হচ্ছে ভারত নিরাপত্তা দিচ্ছে এমন কোন দালিলিক প্রমাণ নেই তারেক রহমানকে বা ভারতের সাথে দাসখত দিয়ে চুক্তি করে এসেছে, এর কোনো প্রমাণ নেই। তারপর আমি বলবো, হ্যাঁ, প্রমাণ না থাকলেও এটি আমরা ২-এ ৪ মিলিয়ে সমীকরণ যদি মেলায়ও যে ভারত প্রতিশ্রুতি দিয়েছে এবং তারেক রহমান ভারতের সাথে কথা দিয়েই কোনো একটা কিছু বিষয়ে তারা আহ রাজনীতিতে, নির্বাচনের মাঠে লড়াই করছে। এটা অস্বাভাবিক কিছু নয়। জামাতে আমি কি করেছে? জামাতে আমি তো বলতেই চাইনি যে ভারতের আহ ডিপ্লোম্যাটরা তার সঙ্গে দেখা করলেন গোপনে, সেই কথা তো এতদিন বলেননি। বরং আমি পরবর্তীতে যেটা জেনেছি, আমাকে দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী বলেছেন যে, গৌতম লাহিড়ী না, প্রতিম রঞ্জন বোস সম্ভবত, যে আমি যতদূর জানি কূটনীতিবিদরা নয় ভারতের, সেখানে ভারতের গোয়েন্দারা ডাক্তার শফিকের সঙ্গে দেখা করেছেন। তারা তো আরো অবজেকশনাল, যেই ভারত বিরোধী রাজনীতি জামাতে ইসলামী, এনসিপি তারা করে আসছে, এই মুহূর্তে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথিত স্লোগান তারা তুলেছে, তাহলে তারা ভারতের সাথে বৈঠক করে কেন? তারা তো বলতেই পারে আমরা কোনো প্রকার বৈঠক করব না। ইভেন যুক্তরাষ্ট্রের সাথেও তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং চলছে, সেটা তো ওয়াশিংটন পোস্টে এসেছে। এখন এই জায়গা থেকে অন্য কোন রাষ্ট্রের সাথে মানে নাকে খত দিয়ে রাজনীতি করার বিষয়ে জামাতের আমির তারেক রহমানের বিরুদ্ধে শুধু ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, ভারতের বিষয়ে। আর তার সাথে তার বিষয়ে তো অভিযোগ পাকিস্তান, চীন, ভারত, যুক্তরাষ্ট্র, তাহলে সবকিছুর সঙ্গে তার যোগাযোগ, সারা বিশ্ব নিয়ে বসে আছে। তাহলে তারেক রহমানকে দোষ দিয়ে লাভ কি? তাহলে আপনি বলুন। এবং আমি এটা বিশ্বাস করি, আমাদের ক্ষমতা মানে সাধারণ মানুষের ক্ষমতা, ভোটারদের ক্ষমতা আমাদের সাধারণ মানুষের হাতে নেই, ভোটার হাতে নেই। এগুলো শুধুমাত্র শো অফ। এই যে ভোট দিতে যাব, স্রেফ শো অফ। এগুলো পুস্তকের ভাষা, এগুলো সংবিধানের ভাষা, যে আপনার ভোট আপনি দিন, যাকে খুশি তাকে দিন। হ্যাঁ, এইগুলোতে আমি বিশ্বাস করি না। হয়তো আপনি বলতে পারেন যে আমার ভ্রান্ত ধারণা, হতে পারে ভাই, তবে আমি বিশ্বাস করি এই ভোট টোটে কোনো মূল্য নেই, আমার কাছে অন্তত নেই ভাই। আচ্ছা, এই যে ভোটের মূল্য নেই বলে আপনি বিশ্বাস করছেন, আপনি আপনি বলছেন, এর পেছনে মূল কারণ কি? মানে আওয়ামী লীগ নির্বাচনে নেই, এটা একটা আপনার অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না এই কারণে, নাকি অন্য কোনো কারণ না, আছে? না, শুধুমাত্র সে কারণ নয়। আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে ভোটের মূল্য যেহেতু নেই, যেমন আপনিও বলেন আমিও বলি, যে তাহলে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে কেন? এটা গণতন্ত্রের সৌন্দর্য। সেখানে অন্তত ব্যাটেল গ্রাউন্ডে কিছুটা ফাইট হয়, ব্যাটেল হয়, এর পিছনে কিছু ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা থাকে, মেকানিজমের ব্যবস্থা থাকে। এই কারণেই বাংলাদেশের মানুষের হাতে প্রকৃত ক্ষমতা এখনো পর্যন্ত নেই। ভোটের মূল্য আমার কাছে ততটা নেই। তার কারণ, এর আগের দিন মানে আপনার আমি ইন্টারভিউ নিচ্ছিলাম, সেখানে হয়তো কথা প্রসঙ্গে এসেছিল যে শেখ হাসিনা যে কথাটি বলেছিলেন ক্ষমতা ছাড়া আগে ২০২৪ আগ পর্যন্ত, অসংখ্যবার তিনি বলেছেন যদি যুক্তরাষ্ট্রের সাথে ২০০১ এর আগে গ্যাস চুক্তি করত বা সেন্ট মার্টিন নিয়ে তিনি কোনো প্রতিশ্রুতি দিতেন, তাহলে তিনি আবার ক্ষমতা আসতে পারতেন। যখন এই ধরনের ডিলিং এ তিনি গেলেন না, ওই রাতেই মানে নিশ্চিত হয়ে গেল ২০০১-এ কারা ক্ষমতা আসছে, মানে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হয়ে গেল। আমি এই কথাটা বিশ্বাস করি। শেখ হাসিনা আসতে পারেননি এই কারণে শুধুমাত্র আমি এই কথা বলছি না, মানে এই কথার টার্মটাকে আমি বিশ্বাস করি, যে পরাশক্তিগুলো বা ভারতের মতন উদীয়মান পরাশক্তি বা চীন, এরা খেলছে। এবং এই নির্বাচনেও এই যে একটা তামাশাপূর্ণ নির্বাচন হচ্ছে না, আমি তো এটাকে ২০১৪, ২০১৮, ২০২৪ যেই ন্যাক্কারজনক নির্বাচন হয়েছে, প্রহসনের নির্বাচন হয়েছে, এটাকে তার চেয়েও প্রহসনের নির্বাচন বলি। তো সেই প্রহসনের নির্বাচনে বাংলাদেশ ভয়ঙ্কর একটা আহ কি বলে বহিঃশক্তিগুলো খেলার মাঠে পরিণত হচ্ছে। এবং আমার ধারণা
এই খেলা থেকে আমরা সহজে বের হতে পারছি। অনেকে যে ধারণা করছে যে ৩ সপ্তাহ বা ২০ দিন পরে নির্বাচন, তখন বাংলাদেশ একটা জায়গায় চলে যাবে, সুস্থির জায়গায় চলে যাবে। আমার সেটি মনে হয় না। বাংলাদেশকে অনেক বড় খেসারত দিতে হবে। এখনো পর্যন্ত এই সরকার যা করছে, আপনি বলছেন না ভাই, হ্যাঁ ভোটের জন্য কেন ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়? হ্যাঁ ভোট জয়যুক্ত করার জন্য কেন পুরো রাষ্ট্রযন্ত্র, সরকারের মেশিনারিজ গুলো পুরো কাজে লাগানো হচ্ছে? লাভটা কোথায়? ষড়যন্ত্রটা কোথায়? এই প্রশ্ন গুলো করলেই উত্তর পাওয়া যাবে। তার মানে আপনি কি তাহলে এখনো এই নির্বাচন, মানে 12 তারিখে হবে, ঠিকঠাক মতো হবে, এটা নিয়ে আপনার মধ্যে কোনো সন্দেহ আছে? আছে, যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। তবে আমি চাই আমার সন্দেহ, আমার সংশয়, আমার বিশ্বাসগুলো ভুল প্রমাণিত হোক। আমি গলাবাজি করে তখন বলতে চাইবো না যে এই দেখো আমি বলেছিলাম এটা তাই হচ্ছে। যাতে বরং মানুষ আমাকে জুতা মারে, মানুষ আমাকে গাল দেয়, মঞ্জুরম পান্না এই সন্দেহ সংশয়গুলো প্রকাশ করেছিল, কই কথাগুলো কোথায় সত্য হলো, এরকম যেন মানুষ টিজ করে আমাকে। আমি সেটাই চাই, আমার ধারণাগুলো ভুল প্রমাণিত হোক। কিন্তু আপনার সন্দেহটা কেন, ধারণাটা কি, কেন হবে না বলে মনে করছেন না? প্রথম কথা হচ্ছে, ডক্টর ইউনূস সাহেব এতদিন পর্যন্ত যা করে এসেছেন, সম্পূর্ণ মানুষের সঙ্গে স্রেফ প্রতারণা করে এসেছেন। এই যে সংস্কারের পক্ষে উনি প্রচারণা চালাচ্ছেন, সম্পূর্ণ স্টেট মেশিনারিজ ইউজ করে, মানুষের করের টাকা খরচ করে, তার সততার পরিচয় তিনি দিতে পেরেছেন যে তিনি সত্যি সত্যি সংস্কার করতে চায়। একটা সংস্কার করেছে আমাদের মহামান্য মানে আইন উপদেষ্টা, যে সেদিনকে বললেন যে এই কয়েকদিনে, এই ১.৫ বছর সময়ের মধ্যে ইউনূস সরকার যতটা সংস্কার করেছে তা পৃথিবীর ইতিহাসে আর মানে কেউ করতে পারেনি। কি আশ্চর্য ব্যাপার! আসলে সংস্কারটা কোথায় হয়েছে? আপনি আমাকে দেখান তো ভাই, আপনি আমাকে একটু দেখান। গণমাধ্যম কমিশন গঠন হলো, নারী কমিশন গঠন হলো, সেগুলো তো হাওয়া মানে তুড়ি মেরে উড়িয়ে দিল। হ্যাঁ, সংস্কার তারা বিশ্বাসী না। যে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন কমিশনও তো আমরা যে শেখ হাসিনা সরকারকে ব্লেম করেছি যে কথিত সার্চ কমিটির মাধ্যমে, এগুলো আইওয়াশ করার মাধ্যমে এই ধরনের নির্বাচন কমিশন গঠন করা হয়, সেই তো তাদের ভাষায় ফ্যাসিবাদী সরকারের করে যাওয়া যে ফরম্যাট, সেই ফরম্যাটেই নির্বাচন কমিশন গঠন হয়েছে এবং এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এক। দুই হচ্ছে সংস্কার। মানুষ সংস্কার বলতে কি বুঝি আমরা মোটা দাগে? যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে যে ভারসাম্যহীনতা ছিল, প্রধানমন্ত্রী যে অঢেল ক্ষমতার অধিকারী, তাহলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনবে। এবং এই যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে, এই গণভোটের মধ্যেও এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার বিষয়টি রয়েছে। কত বড় মুনাফেক আপনি, আমি একটু আগে জামাতের ক্ষেত্রে মুনাফেক শব্দটা ইউজ করেছি, এখন এই ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে এটা ইউজ করতে চাই। আমাদের তো একজন রাষ্ট্রপতি আছে, তাই না? তাকে আমরা কেউ পছন্দ করি আর না করি, তিনি তো সাংবিধানিক ভাবে এই রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, সাংবিধানিক ভাবে। আর সরকারের প্রধান নির্বাহী, প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মানে পদমর্যাদার, তিনি রাষ্ট্রপতির সঙ্গে কি আচরণ করেছেন গত 18 মাসে? রাষ্ট্রপতিকে তো পারলে কোনোই মেরে ফেলে দেন, তাকে দেখতে পারেন না। বিদেশি মিশনগুলোতে তার ছবিগুলো নামিয়ে দিয়েছেন, রাষ্ট্রপতির কাছে কোনো রিপোর্ট করেন না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমাদের যে কালচার গুলো এতদিন আমরা মানে গড়ে উঠেছে, যে কোনো শহীদ দিবসে বা রাষ্ট্রীয় দিবসে যখন শহীদদের উদ্দেশ্যে ফুল মানে শ্রদ্ধা নিবেদন করতে চায়, দুজন একসাথে করে। আমরা গত 18 মাসে দেখছি যে এই ধরনের দিবসগুলোতে দুইজনে মিলে একসাথে শ্রদ্ধা নিবেদন দূরের কথা, রাষ্ট্রপতি যায়, তিনি তার মতন শ্রদ্ধা নিবেদন করে আসে, তার পরবর্তীতে উনি গিয়ে পৌঁছান আলাদা, মানে কথাবার্তাও বন্ধ। আপনি দেখবেন যে গত কয়েকদিন আগে যে বঙ্গভবনের প্রধান বিচারপতির সদ্য নিয়োগকৃত যে প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, আপনি ওইখানে একটা মানে দৃশ্য দেখেন, দুইজন ঢুকছে দরবার হলে, মানে ওই যে শপথ অনুষ্ঠানের রুমে, রাষ্ট্রপতি তো ওখানে হোস্ট, তিনি বেশ হেসে তাকে ওয়েলকাম জানাচ্ছেন, প্রধান উপদেষ্টা আসছেন, তার মুখে হয়তো হাসি, কিন্তু উনি হাসছিলেন অন্য আর কাউকে এরকম হাই দিচ্ছেন, কেউ হয়তো সালাম দিচ্ছেন, সালামের উত্তর দিচ্ছেন হাসতে হাসতে, প্রধান উপদেষ্টাকে অ্যাভয়েড করে, কোন প্রকার ন্যূনতম সৌজন্যতা প্রদর্শন করলেন না। প্রধান উপদেষ্টাকে অ্যাভয়েড করে, তুচ্ছ তাচ্ছিল্য করে উনি তার দর্শক সারিতে চলে গেলেন, তার নির্ধারিত আসনে তিনি বসে পড়লেন। এবং ওই সময় দেখবেন রাষ্ট্রপতির যেই মানে অ্যাপিয়ারেন্স, তার যে এক্সপ্রেশন, মানে তিনি একেবারে চুপসে গেলেন। এবং রয়টার্সে একটি রিপোর্ট মানে সাক্ষাৎকার দিয়েছেন, যেদিনকে এই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে, সেদিনই রাষ্ট্রপতির একটি ইন্টারভিউ বেরিয়েছিল রয়টার্সে। তার আগে আমি এই নিউজটি ব্রেক করেছিলাম, আমি মানে আমাদের এই চ্যানেলে মানচিত্রে এই কথাটি বলেছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী
মোহসেন রশিদ, মুসলিম লীগের সভাপতি, যে রাষ্ট্রপতির প্রেস উইং কেড়ে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আপনি চিন্তা করতে পারেন। এবং রাষ্ট্রপতি সেই কথাটি বলেছিলেন, আমরা পেলাম রয়টার্সের ওই ইন্টারভিউতে, যে আমার তো কোনো প্রেস উইং নাই। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পোস্ট রাষ্ট্রপতি, তার প্রেস উইং থাকবে না? তার ডেপুটি প্রেস সেক্রেটারি থাকবে না? তিনি একটা প্রোগ্রামে যাবেন, বা এই যে বিদেশি দূতরা যাচ্ছেন, আমেরিকান যে রাষ্ট্রদূত এলেন ব্রেন্ট ক্রিস্টেনসন, সেই ব্যক্তি গিয়ে তার কাছে যে পরিচয়পত্র পেশ করলো, এই নিউজটা তার কোনো উইং থেকে জানানো হবে না? এখন কূটনীতিবিদরা কি করে জানেন? যদি কোনো কাজে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করে আসে, তারা এসে তারা তাদের মতো করে নিউজ দেয়, এবং এবং রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির ডিপার্টমেন্টে ফোন দিয়ে তারা বলে, ভাই তোমাদের কাছে কি ওই ছবিটা তোলা আছে, আমরা যে দেখা করতে গেলাম, আমাদের একটু পাঠাও তো, আমরা গণমাধ্যমে পাঠাচ্ছি। এর চেয়ে লজ্জাজনক, ন্যাক্কারজনক কাজ পৃথিবীর ইতিহাসে রাষ্ট্রীয় পর্যায়ে ঘটেছে আপনি বলতে পারবেন? মানে এত গ্রাম্য মহিলাদের মতন কাজ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দুই সূত্রে ঝগড়ার মতন করছেন, মুখ দেখাদেখি বন্ধ করে দিয়েছেন। অতএব এই ব্যক্তি যে সংস্কার করতে পারে, তাহলে আমি এটি দেওয়ার দ্বারা এই বোঝাতে চাচ্ছি, যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতেই চায়, সংস্কারের অন্যতম এজেন্ডা, তাহলে উনি কি করছেন প্রধান উপদেষ্টা পদে থেকে? উনি তো একচ্ছত্র ক্ষমতা দেখাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষকে ধরে নিয়ে যাচ্ছে বিনা অপরাধে। আমি বলছি আওয়ামী লীগের অসংখ্য অপরাধী থাকতে পারে, তাদেরকে ধরা হচ্ছে, অসংখ্য নিরাপরাধ ব্যক্তিকে ধরা হচ্ছে। আনিস আলমগীর ভাই, তার অপরাধ কি? তার জামিন মিলছে না কেন? এটা সংস্কারের অংশ? স্রেফ ভাওতাবাজি, স্রেফ প্রতারণা। 18 কোটি মানুষের সাথে প্রতারণা করছে ডক্টর ইউনূস সরকার। এরপরও আপনি বলবেন তারা সত্যি সত্যি সমস্যা করতে চায়? সমস্যার জন্য গণভোট দিয়েছে, এবং এই গণভোটের জন্য মানুষের করের টাকা খরচ করছে। এগুলো একের পর এক প্রতারণা। এইসব জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে, যেহেতু সমস্যা করতে চায় না, তাদের মাঝে একটা ধ্রুবসন্ধি রয়েছে এই গণভোটের মাধ্যমে। এবং এই নির্বাচনও যে সুষ্ঠু হবে না, তার প্রমাণ তো তিনি অসংখ্য, তিনি তো গত কয়েকদিন আগে দক্ষিণ এশিয়া বিষয়ক একটি সম্মেলনে শিক্ষা বিষয়ক নিয়ে কথা বলবো। আমি আগেও বলেছি যে জরিপে যে ফল হয় সেটা আমি ওভাবে গুরুত্ব দিই না, শুরুতে আমি বলে নিচ্ছি। এবং আমি এটাও বলেছি এই জরিপটা নির্ভর করে কোন প্ল্যাটফর্মে জরিপটা করা হচ্ছে তার উপর। এবং আমি এটাও মনে করি আমাদের দেশে যে জরিপগুলো হয়, বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি যে ফিজিক্যালি লোকের সঙ্গে আলাপ করে, এগুলো গ্রহণযোগ্যতা খুবই কম। এগুলোর চেয়ে অনলাইন জরিপের গুরুত্ব আমার কাছে বেশি মনে হয়। কারণ যখন আপনার কাছে এসে কেউ জিজ্ঞাসা করবে আপনি কাকে ভোট দিবেন, আপনি কিন্তু বলতে চাইবেন না, কারণ আপনার একটা পরিচয় আছে, লোকে আপনার পরিচয় জানে। আপনি ভাববেন আমার পরিচয় দিয়ে কথা বললে আমি হয়তো পরবর্তীতে ঝামেলায় পড়তে পারি, এ কারণে আপনি বলবেন না, কেউ বলে না, বলতে চায় না। কাজেই যখন জনে জনে যে কেউ জরিপ করে, আমি এই জরিপগুলো খুব একটা গুরুত্ব দিই না। যদিও আমাদের ট্র্যাডিশনাল পত্রিকাগুলো সেগুলো নিয়ে বেশ হইচই ফেলে দেয়। টেলিফোনে যে জরিপগুলি করা হয় সেগুলিও গুরুত্বহীন, কারণ সেখানে আবার ওই লোকটার টেলিফোন নাম্বারটা থেকে যায়, এটাও ঝামেলা আছে। সবচেয়ে ভালো অনলাইন জরিপ, সেই জরিপগুলো আমি করি মাঝে মাঝে, আমার এখানে করি, এবং আরও অনেকেই এই অনলাইন জরিপ করে, পত্রিকাগুলিও করে, অনেক ইউটিউবাররা করেন, আমিও করি। ধরেন একটা জরিপ, যিনি নাকি মনে করেন বিএনপির লোক, বিএনপির সঙ্গে সে যদি জরিপ করে, সেখানে বিএনপির ভোট বেশি আসবে। যদি আপনার জামাতের যারা করে তাদের ওখানে জামাতের ভোট বেশি আসবে। যদি আওয়ামী লীগের কেউ করে তার ওখানে আওয়ামী লীগের ভোট বেশি আসবে। তো আমার এখানে জরিপগুলো যে খুব একটা অ্যাকুরেট হয় সেটা কিন্তু আমি মনে করি না। কেন মনে করি না সেটাও বলি। আমার এখানে ইদানিং আমার কেন যেন মনে হয়, অনেকে বলেও বটে যে আওয়ামী লীগের লোকজন একটু ভিড় আমার এখানে বেশি করে, কিন্তু এটা কিন্তু তার মানে কিন্তু এই নয় যে আমি নিজে আওয়ামী লীগ করি। আমি আবারও বলছি, যারা আমার এখানে ভিড় করেন যে আওয়ামী লীগের বন্ধুরা, তাদেরকেও বলি ভাই আমি কিন্তু আওয়ামী লীগ করি না। এবং আমার ধারণা ওনারাও এটা জানেন যে আমি আওয়ামী লীগ করি না, আমি কোনো দলই করি না। এটা হলো রিয়েলিটি। আমি সব দলেরই সমালোচনা করি, সব দলেরই প্রশংসা করি। ভালো পেলে প্রশংসা, মন্দ পেলে সমালোচনা। এটা কোন দল, কে নেতা, আমি ওদিকে তাকাই না। যাই হোক, এত বড় ভূমিকার দরকার নেই। আমি মূল পয়েন্টে আসে, আমার মনে হয় এই জরিপটা আপনাদেরকে একটু আগ্রহী করে তুলবে। যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, আমি একটা বিষয় নিয়ে 3টা জরিপ করেছি পরপর 3 দিন, গত পরশু, গতকাল এবং আজকে, পরপর 3 দিন, কিন্তু মাথায় রাখবেন। এবং মূল বিষয়টা হলো যে আপনি কাকে ভোট দিবেন। যদি এখন নির্বাচন হয়,
আপনি কাকে ভোট দিবেন, এই হলো প্রশ্ন। কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো, প্রথম যে জরিপটা করেছি সেখানে আমি বলেছি যে আপনি কাকে ভোট দিবেন, বিএনপিকে, জামাতকে, ইসলামী আন্দোলনকে নাকি জাতীয় পার্টিকে। আমি অপশন হিসেবে অন্য কিছু রাখিনি, কেবল 4টা পার্টির নাম রেখেছি। এখানে একটু বলে নেই যে ইউটিউবে জরিপ করতে গেলে একটা সীমাবদ্ধতা আছে, আপনি 4টার বেশি অপশন রাখতে পারবেন না। সেই হিসেবে আমি 4টে রেখেছি। আমি কি পেয়েছি সেটাকে বলি। এখানে বলেছে সবচেয়ে বেশি ভোট পাবে কে, জাতীয় পার্টি 40%। আর তারপর দ্বিতীয় স্থানে জামাত 32%, তৃতীয় স্থানে বিএনপি এবং তার জোট, এটা 26%, আর ইসলামী আন্দোলন পাবে কেবলমাত্র 2% ভোট। মাথায় রাখবেন। তো এটা দেখে আপনাদের অবাক হচ্ছেন না আপনারা? 40% কেন? তো জাতীয় পার্টি, এটা কি বিশ্বাসযোগ্য? না, এটা বিশ্বাসযোগ্য না। এটা কেন হলো? তখন এই জরিপটাতে আমি 2 দিন আগে দিয়েছি, এখানে মাত্র 20,000 ভোট পড়েছে গত 2 দিনে, 48 ঘন্টায় সময়ের মধ্যে। এবং এখানে কমেন্ট এসেছে 1300। এই 1300 কমেন্ট যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন ঘটনাটা কি। এখানে সবাই বলেছে যে আরও অন্ততপক্ষে একটা অপশন থাকা উচিত ছিল। সেই অপশনটা কি? যে আমি ভোটই দিতে যাব না। এই অপশনটা আপনারা রাখেননি কেন? কারণ ওই অপশনটা রাখলে তার মানে হলো যারা ভোটই দিতে যাবে না তারা জাতীয় পার্টিকে ভোট দিয়েছে এখানে, এই জন্য জাতীয় পার্টিটা বেড়ে গেছে। যা হোক, আমি সেই জিনিসটা কনফার্ম হওয়ার জন্য ঠিক তার পরের দিন আরেকটা জরিপ করলাম। সেই জরিপে এবার আর আমি ইসলামী আন্দোলনকে রাখিনি, আমি বিএনপিকে রেখেছি, জাতীয় জামাত ইসলামকে রেখেছি, আর জাতীয় পার্টিকে রেখেছি। ইসলামী আন্দোলনের পরিবর্তে জাতীয় পার্টিকে রেখেছি, এবং তার নিচে আমি বলে দিয়েছি যে ভোটই দিতে যাব না। এটা কত হবে? এখন দেখলাম পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেলো একদিনের ব্যবধানে, কিন্তু পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেলো। এখানে ভোট পড়লো কত জানেন? এখানে ভোট পড়েছে 50,000 ভোট। তার মানে ওইটার চেয়ে 24 ঘন্টা পরে যে জরিপটা দিলাম, এখানে ভোট পড়ার সংখ্যা বেড়ে গেল। কেন বেড়ে গেল? কারণ আগের দিন ওই ভোটই দিতে যাব না এই অপশনটা না থাকার কারণে অনেকে ভোটই দেয়নি, আমার এখানেও ভোট দেয় নাই। এটা হয়েছে। তো পরের দিন বললো 50,000 ভোট পড়লো 24 ঘন্টায়, কিন্তু গত 24 ঘন্টায়। এবং সেখানে দেখেন রেজাল্টটা কি এসেছে। এখানে বিএনপি এবং তার জোটকে দিয়েছে 17%, মানে এটা কিন্তু কমে গেল। আগের বার ছিল 26%, এবার সেখান থেকে কমে যে 9% কমে হলো 17% লোক তারা বিএনপি এবং তার জোটকে ভোট দেবে। আর জামাতকে ভোট দেবে 31%। এটা কিন্তু খুব একটা কমেনি। জামাতকে আগে দিয়েছিল 32, এবার আসলো 31। আর জাতীয় পার্টিকে 3%, আর ভোটই দিতে যাব না এটা দাঁড়ালো 49%। তাহলে ওই যে আমি একটু আগে বলেছিলাম যে আমার এখানে আওয়ামী লীগের লোকজন একটু ভিড় করে বোঝাই ইদানিং, তো সে কারণে আমার যেটা ধারণা, এই যে বিএনপি 26 থেকে 17 হয়ে গেল, এটা কমলো কেন? এটা কমলো হলো আওয়ামী লীগের কিছু ভোট হয়তো বিএনপিতে যেহেতু এখানে আওয়ামী লীগের ভোটই দিতে যাব না এই অপশনটা আছে, অতএব লোকে এখানে যখন দিয়েছে তখন ওইখান থেকে 9% লোক, বিএনপি থেকে 9% লোক এখানে এসে ভোট দিয়েছে। তার মানে আমরা যারা ভাবছিলাম যে আওয়ামী ভোটগুলো বিএনপি জাতীয় পার্টিতে জামাত ইসলামে যাবে, আমরা যারা ভেবেছিলাম যে আওয়ামী ভোটগুলো জামাতে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আমার এই জরিপ বলছে সেই সম্ভাবনা আসলে নেই, বরং সেটা বিএনপিতেই একটু বেশি যাবে। আর জামাতের কমেছে মাত্র 1%। কারণটা হলো জামাতের ওই 1% লোক জামাত নয়, কিন্তু জামাতকে ভোট দিত। জামাতের ভোটটা কিন্তু একটা স্ট্যাটিক অবস্থায় আছে। আচ্ছা, আর জাতীয় পার্টিতে ভোট কত? অনলি 3%। আগের বার ছিল 40%, সেখান থেকে কমে হলো 3%। মানেটা কি? মানে জাতীয় পার্টির নিজস্ব কোনো ভোট নাই। যদি তারা কিছু পায় সেটা আওয়ামী লীগের লোকের ভোটই পাবে, আর কারো ভোট পাবে না। আসেন এরপরে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটাতে আসি। আজকে সকালে 10টার দিকে আমি আরেকটা জরিপ দিয়েছি একই রকম, কিন্তু এখানেও অপশন একটা চেঞ্জ করে দিয়েছি। সেই অপশনটা ভোটই দিতে যাব না এটা বাদ দিয়েছি। এটা বাদ দিয়ে আমি বলেছি যে ধরা যাক হাইপোথেটিক্যালি আপনি ধরেন এবার যদি আওয়ামী লীগ ইলেকশন করতে পারত, কথার কথা আমার প্রশ্নটা এরকম ছিল, যদি আওয়ামী লীগ এখন নির্বাচনে থাকতো তাহলে আপনি কাকে ভোট দিতেন? এই হলো আমার প্রশ্ন। আওয়ামী লীগ তো নির্বাচনে নাই, কাজে এটা হয়তো অর্থহীন জরিপ হতে পারে,
কিন্তু আমি সেই সম্ভাবনাটা বুঝতে চেয়েছি যে আসলে আওয়ামী লীগের কয়জন। এখানে ৩২,০০০ ভোট পড়েছে ৮ ঘন্টায়, প্রথম 8 ঘন্টায়। তার মানে যে হারে পড়ছে এটা হয়তো ওর চেয়েও বেশি ভোট এখানে পড়বে। মানে আওয়ামী লীগ নির্বাচনে থাকলে আসলে বেশি লোক নির্বাচনে ভোট দিতে যেত। এখানে ভোটের হারটা কি, বিএনপির ভোট কিন্তু আগের সেই 17 থেকে আরো 3% কমে গেছে, এখানে এসেছে 14%। জামায়াতের ভোটে এবার অনেক কমে গেছে, এবার 31 থেকে কমে হয়েছে 20%। ভাবেন একবার, তাহলে জামাতে কিছু ভোট পেত আওয়ামী লীগের, আর আওয়ামী লীগের ভোট কত, 62%। আর এই 3 দলের কোনোটাকেই ভোট দেবে না এমন লোক হলো 4%। এরা হয়তো ইসলামী আন্দোলন এদের এখানে যাবে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে তাহলে আওয়ামী লীগ ভোট পেতে কত, 62%। তো যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নাই, কাজে এটা নিয়ে আনন্দিত হওয়ারও কিছু নাই। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাচ্ছি হয়তো আমার এখানে আওয়ামী লীগের লোকজন বেশি 80 তারিখ ভর করছে, যেহেতু ধরে নিচ্ছি, কাজে তারা সবাই এই 62-র মধ্যে আছে। আর বাকি রকম, এখন আপনি বলবেন যে অন্যরা নাই কেন, অন্যরা আমার এখানে এতটা ভিড় করে না কেন? অন্যরাও করে, অনেক করে, লোক তো অনেক। আপনি ভাবেন যদি 32% হয়, যদি 32,000 ভোট পড়ে, তার 20% কিন্তু কম না, প্রায় 6,400। 6,400 আমার এখানে যারা দেখেন তাদের মধ্যে 6,400 জন যদি জামাতকে ভোট দেয়, এটা একদম কম ফিগার না। এই ফিগারটাকে একদম আপনি অবহেলা করেন না, এটা অনেক বড় ফিগার। কিন্তু এখানে যে জিনিসটা হয় কি, এই যে একটা ক্যারেক্টার আছে, আমি দেখেছি ইউটিউবে অনেক দিন থেকে, যে ইউটিউবের ক্যারেক্টারটা হলো যারা একটু বিপদে থাকে তারা সোশ্যাল মিডিয়ায় বেশি নির্ভর করে। যেমন আগে করতো সেটা বিএনপি অথবা জামাত, এখন করে আওয়ামী লীগ। আর যারা একটু লুটপাট এবং নানা রকম ধান্দায় ব্যস্ত থাকে তারা একেবারেই দেখে না, যেটা আগে আওয়ামী লীগ দেখতো না, এখন বিএনপি দেখে না, তারা এখন অন্য কাজে ব্যস্ত। আর জামাতের যারা লোক তারা আগেও ডেডিকেটেড, এখনও ডেডিকেটেড, তারা খুবই সিরিয়াস, তারা সিরিয়াস ভেঙে থাকে। কিন্তু জামাতের যেটা আছে এটাই, জামাতের এটি সুবিধা, এটি অসুবিধা। অসুবিধা এই কারণে জামাতের যত কর্মী তত ভোট, জামাতের কিন্তু তার বেশি নাই। আর আওয়ামী লীগ বিএনপির ক্যারেক্টারটা এমন যে কর্মী টর্মী হয়তো কম, কিন্তু ভোট, ফ্লোটিং ভোট সবাই সেখানে পড়ে। এরা কোনো দলের না, তারা এসে আওয়ামী লীগ অথবা বিএনপিকে ভোট দেয়, তারা সাধারণত জামাতকে ভোট দেয় না। এই ফ্লোটিং ভোট না হলে নির্বাচনে জেতা বড় কঠিন। তবে জামাত এবার নতুন একটা ক্যারেক্টার তৈরি করার চেষ্টা করছে, তারা সবাইকে ইনক্লুড করার চেষ্টা করছে। যাই হোক, সেটা অন্য হিসাব। এখন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কমেন্টগুলো পড়বেন, কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবেন যে আসলে মানুষ কি ভাবছে, মানুষ কোন দিকে যাচ্ছে। একটা জিনিস কি দেখেন আপনি, যে আমার এখানে যদি 62, একমাত্র আমার এখানে, আরো তো অনেক আছে ভাই, যদি 60%, 62% হয়, যে 32,000-এর মধ্যে যদি 60% আমি ধরি, তাহলে 19,000 লোক কিন্তু তারা আওয়ামী লীগকে ভোট দিত। তো এই লোকগুলিকে আপনি কিন্তু ইগনোর করতেছেন, আপনারা এমন একটা নির্বাচন করতেছেন যে নির্বাচনে এই লোকগুলোর কোনো ভোট নাই, এই লোকগুলো ভোট দিতে আগ্রহ অনুভব করছে না। এটা কেমন গণতন্ত্র? এটা কি গণতন্ত্র হলো? গণতন্ত্রের কোনো সংজ্ঞায় কি এটাকে জাস্টিফাই করা যাবে? যাবে না। ডক্টর ইউনূস তারপরে বলে যাচ্ছেন উনি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন। হ্যাঁ, উনি এমন একটা নির্বাচন দিবেন যে নির্বাচনে মিনিমাম 30 থেকে 35% লোক তার ভোট দেওয়ার জন্য আগ্রহ অনুভব করবে না। যে নির্বাচনে 30 থেকে 35। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে বন্ধু বানানোর জন্য চেষ্টা করছে। বাংলাদেশে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে চিন্তা করেছিল, বিএনপিকে নিয়ে যে চিন্তা করেছিল, বা আওয়ামী লীগকে নিয়ে তাদের যে চিন্তা, সেই চিন্তার মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন আসছে। এবং সেই পরিবর্তনের হাত ধরে জামাত এবং আমেরিকা এই সম্পর্কে যে সমীকরণ, সেই সমীকরণের জন্য বিভিন্ন এক্সপার্ট টিম ঢাকা শহরে কাজ করছে। হয়তো এর মধ্যে সিআইএ আছে, এর মধ্যে এফবিআই আছে, এর মধ্যে মার্কেট স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা আছে, দূতাবাসের কর্মকর্তারা আছে, এবং তারা বিভিন্ন অ্যাঙ্গেলে
জামাত নিয়ে তারা গবেষণা করছে এবং জামাত নিয়ে তারা তাদের যে বিভিন্ন চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলের মাধ্যমে তারা তথ্য এবং উপাত্ত সংগ্রহ করছে, যাতে করে জামাতের সঙ্গে তাদের একটা স্ট্র্যাটেজিক মানে কৌশলগত সম্পর্ক গড়ে ওঠে। আপনারা যারা মার্কিন পররাষ্ট্রনীতি সম্পর্কে পড়াশোনা করেছেন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের কাজকর্ম সম্পর্কে আপনারা জানেন, তারা খুব ভালো করে জানেন যে এই রাষ্ট্রটির যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে কারোর সঙ্গে বন্ধুত্ব করার আগে, সম্পর্ক করার আগে তার 14 গোষ্ঠীর খোঁজখবর তারা নেয়। নেয়ার পরে তারা তাদের এরকম 3 থেকে 4টি সেল আছে এবং এই জিনিসগুলো আমি জানি। এই কারণ হলো আমি এই বিষয়ে পড়াশোনা করার সুযোগ হয়েছে আমেরিকান সরকারের স্কলারশিপে, তাদের লোকাল গভর্নমেন্ট নিয়ে, তাদের ডিপ্লোম্যাসি নিয়ে, তাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে। তো কাজে এই বিষয়গুলো আমি যেভাবে বলছি, যেভাবে ওদের কাছে দেখেছি, সেটা হলো ধরুন তারা জামাতের সম্পর্কে জানতে চায়, বন্ধুত্ব করতে চায়, জামাতকে নিয়ে ভালো কিছু চিন্তা ভাবনা তারা করতে চায়। তো সেক্ষেত্রে তারা কি করবে, বাংলাদেশে যারা জামাতের পক্ষে লোক আছে তাদের কাছ থেকে তথ্য নেবে, উপাত্ত নেবে এবং তাদের মানে চিন্তা চেতনা, অভ্যাস, খাদ্যাভ্যাস ইত্যাদি তারা দেখবে। এই গেল একটা গ্রুপ। এরপর হলো জামাতের যারা বিরুদ্ধ গ্রুপ আছে, প্রতিপক্ষ, তারা। এরপরে সমাজের যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে তাদের সঙ্গে তারা মিশবে। মেশার পরে তারা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে, যেমন দেখা গেল যে এই যে 4 জন নারী সাংবাদিকের সঙ্গে যে কর্মকর্তারা বৈঠক করেছেন, তো এই নারী সাংবাদিকদের মধ্যে একজনকে তো আমি জানি তিনি জামাত বিদ্বেষী লোক। জামাতও তাকে পছন্দ করে না, সেও জামাত পছন্দ করে না, যাকে বলা হয় বিএনপি। তো সে জামাত সম্পর্কে কি বলে, অন্য নারীরা কি বলে, এবং তারা এই যে তাদেরকে ডেকে নেওয়া হয়ে গেছে, ডেকে নেওয়ার পরে তারা যে গোপন কথাগুলো শুনেছে যে আমার সম্পর্কে, ওটা তারা সহ্য করতে পারেনি, ফলে ওটা তারা প্রকাশ করার জন্য, বিভিন্ন মানুষকে জানানোর জন্য তারা পাগল হয়ে গেছিল। এবং এটাই হলো যাকে বলা হয় আমেরিকার গবেষণার একটা মানে যাকে বলা হয় পদ্ধতি। তো এর মাধ্যমে ওই মহিলা সাংবাদিক বা অন্যান্য যারা আছেন তার সঙ্গে যারা ছিলেন তারা হয়তো বুঝতে পারেননি। তো এই যে তারা যে অধৈর্য হয়ে যাবে, তারা যে এই তথ্যটা ফাঁস করে দিবে এবং এরকম একটা ঘটনা ঘটাবে, এটা ধর্তব্যের মধ্যে রেখে তারা এই তথ্যগুলো বলেছে। ইট মিনস জামাতে যারা প্রতিপক্ষ তারা জামাতকে ভীষণভাবে ভয় করে, জামাতে যারা প্রতিপক্ষ তারা জামাতের নাম শুনলে তাদের শরীর রিরি করে ওঠে, পাগল হয়ে যায়। এই জিনিসটি আমেরিকা বোঝার চেষ্টা করলো। সেকেন্ড থিং হলো এই গ্রুপটা কিন্তু আবার জামাতকে যারা পছন্দ করে তাদের সাথে বৈঠক করবে না, এরা এদের রিপোর্ট স্টেট ডিপার্টমেন্টে পাঠাবে। এভাবে অ্যাটলিস্ট মানে 7 থেকে 8টি সেক্টর ভাগ করে তারা একটি জাতি বা একটা গোষ্ঠীকে কখনো ব্ল্যাক লিস্টেড করে বা কখনো গ্রিন মানে মার্ক দেয়। তো যেহেতু জামাতের সঙ্গে তারা একটা সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে এবং এটা তারা শুরু করেছে সেই 2009-10 সন থেকে, জামাতও শুরু করেছে, আমেরিকাও শুরু করেছে, এবং এটা এখন চূড়ান্ত পর্যায়ে, এবং এই চূড়ান্ত পর্যায়ের এই সম্পর্ক স্থাপন করার জন্য আমেরিকা কাজ করে যাচ্ছে। তো সেই কাজের ধরন এবং প্রকৃতি আপনারা দেখেছেন। এবং এই নির্বাচনের এই সময়টিতে, হঠাৎ করে এই সময়টিতে আমেরিকান সরকার যে তোড়জোড় করছে জামাতের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য, এর অনেকগুলো কারণ আছে। এর প্রথম কারণ হলো যে কৌশলগতভাবে আমেরিকার সঙ্গে বিএনপির ওইরকম সম্পর্ক স্থাপন হয়েছে এটা বোঝা যাচ্ছে না। বিএনপির সঙ্গে কানাডার এবং আমেরিকার সম্পর্ক সেই 2001 সন থেকে খারাপ। তো সেই সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন সময় বিএনপি হয়তো চেষ্টা করেছে, কিন্তু তাদের চেষ্টা বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্রদূত পর্যায়ে রয়ে গেছে। আর আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এই বাংলাদেশ ডেস্ক পর্যন্ত ছিল, আর হোয়াইট হাউসের যে প্রেস উইং সেখানে গিয়ে মুশফিক ফজল আনসারীর মাধ্যমে প্রশ্ন করা এবং আওয়ামী বিরোধী প্রশ্ন করা এবং উত্তর পাওয়া, এর মধ্যেই তারা তাদের স্যাটিসফ্যাকশনটা রেখেছিল। কিন্তু জামাত সেটা করেনি। জামাত
সেখানে শক্তিশালী লবিস্ট নিয়োগ করেছে, তাদের লোকজন অনবরত সেখানে কাজ করেছে এবং মার্কিন চাহিদা অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র যা চায় সে অনুযায়ী জামাত তার শ্রেণী চরিত্র পরিবর্তন করেছে। এই যে জামাত যে হঠাৎ করে তাদের হিন্দুদেরকে তাদের সদস্য বানিয়েছে, তাদেরকে মনোনয়ন দিয়েছে, মহিলাদের ব্যাপারে তারা এখন যে উদারনৈতিক কথাবার্তা বলছে, তারা যে এই শরিয়া ভিত্তিক একটি সরকার প্রতিষ্ঠা করা বা শরিয়া আইন প্রতিষ্ঠা করার যে তাদের অঙ্গীকার, এই জায়গা থেকে তারা যে সরে এসে একটা মডারেট রাষ্ট্র গঠন করতে চাচ্ছে, একটা সাংবিধানিক সরকারের নেতৃত্ব দিতে চাচ্ছে, এটা আমেরিকার ডিজায়ার এবং এটা তারা কমপ্লাই করেছে। কমপ্লাই করার পরে এখন আমেরিকা জামাতের ব্যাপারে ভীষণ রকম আগ্রহী হয়ে পড়েছে। এখন এখানে কতগুলো সমস্যা আছে। সমস্যাটা হলো যে জামাত এবং আমেরিকা, ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা যদি যুগপৎভাবে কাজ করে তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কু করা সম্ভব, ফল ম্যানিপুলেট করা সম্ভব, নির্বাচন বাতিল করা সম্ভব, বা যে কোনো একটা ঘটনা ঘটিয়ে জামাতকে ক্ষমতার পাদপীঠে রাখা সম্ভব। এটা আমেরিকা পারবে। কিন্তু বিএনপি এখন যে পর্যায়ে নেমে গেছে, বিশেষ করে তারেক রহমান সাহেব এখন লন্ডন থেকে এসেছেন, তার আর লন্ডনে ফিরে যাওয়ার কোনো পথ নেই। তাকে বিজয়ী হতে হবে, এদেশে সার্ভাইভ করতে হবে, অথবা রাজনীতির অঙ্গনে পরাজিত হয়ে তাকে জেলে যেতে হবে অথবা মরতে হবে। এর বাইরে অন্য কোনো বিকল্প নেই। অন্যদিকে বিএনপির যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, এমপি প্রার্থী রয়েছেন, তারাও মাঠে যেভাবে নেমে গেছেন, তারা জানেন যে কোনো কারণে যদি 12 তারিখে নির্বাচন মাত্র 1 সপ্তাহের জন্য পিছিয়ে যায়, অনলি 1 সপ্তাহ, 12ই ফেব্রুয়ারির পরিবর্তে 17ই ফেব্রুয়ারি হবে না, মানে 19শে ফেব্রুয়ারি হবে, 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের ধকল বিএনপি সামলাতে পারবে না এবং বিএনপি এই 1 সপ্তাহ যদি দেরি করে, মাত্র এই 1 সপ্তাহের মধ্যে বিএনপি তছনছ হয়ে যাবে। এবং এই 1 সপ্তাহের মধ্যে রাজনীতির অঙ্গনে আওয়ামী লীগের সঙ্গে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে ডক্টর ইউনূসের সঙ্গে দিল্লির সম্পর্ক যদি হয়ে যায়, আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কারণ আমেরিকা আর ভারতের যে সম্পর্ক এই মুহূর্তে, এটা বিপরীতমুখী। কাজে আমেরিকা যে পক্ষে বেশি আগ্রহ দেখাবে, ভারত সঙ্গত কারণে তাকে কাছে টেনে নেবে। এটা হলো স্বাভাবিক বিষয়। তো এখানে অনেক জটিল, ভীষণ রকম জটিল মানে পরিস্থিতি কাজ করছে। ভারত এই মুহূর্তে ধরুন সবাই বলছে যে বিএনপিকে একটা করিডোর দিতে যাচ্ছে। সবাই অভিযোগ করছে যে দিল্লির সঙ্গে একটা দস্তখত দিয়ে তারপরে তারেক রহমান সাহেব বাংলাদেশে এসছেন। জামাতের লোকজন তো প্রকাশ্যই বলছে যে দিল্লির দাস হয়ে আসা হয়েছে, এই ধরনের কথাবার্তা। কিন্তু বিদেশি রাষ্ট্রগুলো যে কাজটি করে সেটা হলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার মাথার উপর বা পিঠের উপর হাত বুলিয়ে রাখবে, তারপর সেই হাত তারা উঠিয়ে নিয়ে যাবে। দিল্লিও একই অবস্থা। দিল্লি যখন দেখবে যে বিএনপি আর পারছে না, তো কাজেই বিএনপি, দিল্লি, আওয়ামী লীগ যে সমীকরণটি এখন যদি দিল্লি করে থাকে এবং তাদের মাথায় সে চিন্তা এসে থাকে, সেই জায়গা থেকে তারা সরে যাবে। সেই জায়গা থেকে তারা সরে গিয়ে তখন তারা চিন্তা করবে যে ঠিক আছে, জামাত, এনসিপি আর ডক্টর মোহাম্মদ ইউনূস, এদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। এর কারণ হলো এই ইলেকশনের মানে যে সময়, এই সময়টিকে তারা একটা টাইম ফ্রেম ধরে তারা কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করেছে দিল্লি, এবং এই কাজ করতে গিয়ে তাদের কোমর ব্যথা হয়ে গেছে। কিন্তু সুদীর্ঘ সময় তারা সেই কাজটি করবে না। এখন এই যে একটা জটিল সমীকরণ ইলেকশনকে কেন্দ্র করে, সেই সমীকরণটি যদি কোনো কারণে ভেস্তে যায়, তাহলে বিএনপি কি বসে থাকবে? তারা কি আঙ্গুল চুষবে? প্রশ্নই আসে না। আপনি দেখুন যে একটা রাজনৈতিক দল, আমরা হয়তো ইন্ডিপেন্ডেন্টলি এককভাবে নিজেকে অনেক পণ্ডিত মনে করি এবং আমরা বুঝি যে এটা বোধহয় তারেক রহমান সাহেব বুঝেন না, এটা বোধহয় জামাতের আমির সাহেব বুঝেন না। ব্যক্তিগতভাবে আপনার সাথে হয়তো তারা অনেক ক্ষেত্রে কম বুঝতে পারেন, লেখাপড়া কম হতে পারেন, কিন্তু এই পদবিগুলো, জামাতের আমিরের পদগুলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের পদগুলো, তারপর তারেক রহমান সাহেবের পদ, এই জায়গাগুলোতে না
আপনার আমার মতো শত শত মেধাবী মানুষ, আমাদের চেয়ে মেধাবী মানুষ, অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তারা কিন্তু একটা টিম ওয়ার্ক করে প্রত্যেকটা মুহূর্তে কাজ করে যাচ্ছে। ফলে বিএনপির যারা লোকজন আছে তারা খুব ভালো করে জানেন যে কী করে তারেক রহমান সাহেবকে জনপ্রিয় করতে হবে, কী করে তারেক রহমান সাহেবের বক্তব্যের তথ্যপত্র দিতে হবে, তার ড্রেস কোড থেকে শুরু করে সব কিছু বিএনপির লোক যেভাবে করছে, আবার জামাতের আমিরকেও নিয়ে কিন্তু জামাতের লোকজন কিন্তু সেই কাজ প্রতিটা মুহূর্তেই করছে এই সময়টিতে। তো সেক্ষেত্রে এই যে আমেরিকা অল অন এ সাডেন যেভাবে জামাত প্রেমী হয়ে গেছে, এবং এই জামাত প্রেমী হওয়ার কারণে ভোটারদের মধ্যে ইতিমধ্যেই কিন্তু এই গত 4-5 দিনে যে কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে, জামাত ক্ষমতায় আসতে পারবে, আমেরিকা সাহায্য করবে, জামাত সরকার গঠন করবে, এই কথাগুলো যে 4-5 দিন ধরে যত ব্যাপকভাবে আলোচনা হচ্ছে, এটা কিন্তু 15 দিন আগে কল্পনাই করা যেত না। বিশেষ করে তারেক রহমান সাহেব যখন এলেন তখন তো মনে হলো জামাত আর নেই, জামাত শেষ। কিন্তু হঠাৎ করে এই যে জামাত ঘুরে দাঁড়ালো, এখন জামাতের আমির সাহেব ঘুরে বেড়াচ্ছেন, তার লোকজন মানে প্রত্যেকটা মঞ্চে তারেক রহমান সাহেব যেভাবে চমকিত করার চেষ্টা করছেন, জামাতও সে ঠিক একই কাজ করে যাচ্ছেন। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে হঠাৎ করে এই যে আমেরিকার সমর্থন, এবং সেই সমর্থনটা কতটা দৃঢ় এবং কতটা সুদূর প্রসারী এবং কতটা অ্যারোগ্যান্ট, এটি বোঝা যায় যে জামাতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, এটি নিয়ে জামাতের লোকজন তার বাইরে বাইরে বিভিন্ন গ্রুপের সাথে আমেরিকার কর্তা ব্যক্তিরা, দূতাবাসের কর্তা ব্যক্তিরা সিরিজ বৈঠক করছেন। আবার সেই বৈঠকের খবরাখবর অডিও ফাঁস হয়ে যাচ্ছে এবং সেগুলো আমেরিকার প্রভাবশালী পত্রপত্রিকায় ছাপা হচ্ছে। ফলে এই ধরনের ঘটনা বিএনপির জন্য রীতিমতো চপেটাঘাত, এবং তারা জানে যে এই মুহূর্তে রাতারাতি